প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আজকে আমি ফারাবি হাফিজ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা শুরুতেই বলছিলাম যে হেলিকপ্টার দুর্ঘটনা এখন পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ, সেখানকার পররাষ্ট্রমন্ত্রী নিখোঁজ, এটি নিয়ে আলোচনা শুরু করতে চাই। তার আগে পরিচয় করে দিই আজকের যারা অতিথি তাদের সাথে। আমাদের সাথে রয়েছেন জনাব আহমদ হোসেন এমপি, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। রয়েছেন জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি বিশেষ সম্পাদক বিএনপি, এবং রয়েছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। আমরা একটু জাস্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে ইরানের প্রেসিডেন্ট নিখোঁজের খবর আমরা কিছুক্ষণ আগে আমি নিউজেও পড়ছিলাম, সেখানকার পররাষ্ট্রমন্ত্রী আজারবাইজান থেকে তারা ফিরছিলেন, আজারবাইজানে তারা একটি প্রোগ্রামে গিয়েছেন এবং সেখানে আসলে কয়েকটি হেলিকপ্টারই আবহাওয়ার অবস্থা ভালো ছিল না এবং প্রেসিডেন্টকে বহনকারী যেই হেলিকপ্টারটি ছিল সেটি আসলে দুর্ঘটনার কবলে পড়ে এবং সেটি এখন পর্যন্ত নিখোঁজ। দুর্ঘটনা যে হয়েছে এখন পর্যন্ত পরিষ্কার না বিষয়টা, তবে অনেকগুলো টিম কাজ করছে মাঠে। খবর পেলে হয়তো আমরা আপনাদেরকেও জানাবো। দর্শক, আজকে আমরা আলোচনা শুরু করতে চাই। আপনারা একটি খবর হয়তো দেখেছেন, সারাদিন আজকে ছিল আমাদের চ্যানেল 24-এ আমরা দেখিয়েছি অটো রিক্সা চালনা বাংলাদেশে। যদি একটু পরিষ্কার করে বলতে চাই যে অটো রিক্সা ব্যাটারি চালিত যানবাহনের সংখ্যা প্রায় 50 লাখ বাংলাদেশে। শুধু যদি ঢাকার কথা বলি, বিভিন্ন হিসাব দেখলাম আমরা, অটো যারা চালায় অটো রিক্সা তাদের হিসাবে যে 8 লাখের মতো আছে অটো রিক্সা চালক এবং অটো রিক্সা চলে এই ঢাকায়। আরও 2 লাখ চলে ইজি বাইক। ঢাকার আশপাশের যেসব এলাকা, উত্তরার দিকে যেমন দক্ষিণখান, উত্তরখান, ভেতরের রাস্তাগুলোতে আপনি বনশ্রীতে, আপনার বনশ্রীর পেছনে ওই যে মেরাদিয়া ওই জায়গাগুলোতে চলে, বাসাবড় দিকটায় চলে, পুরান ঢাকার এই যে এই পাশটা যাত্রাবাড়ির এই দিকে চলে, পুরো ঢাকায় আমি ইস্কাটন এলাকা তো মানে চলতে দেখছি। আচ্ছা, পুরো রাস্তায় এখন এই অবস্থা, মানে তাদের মোটামুটি দখলে। সরকারের এটা কিন্তু নতুন পদক্ষেপ না যে আমরা প্রজ্ঞাপনটা দেখলাম যে ব্যাটারি চালিত যেই অটো রিক্সাগুলো চলবে সেগুলো যেন রাস্তায় না চলে, সেটা বন্ধ করার বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন বিষয় হলো, আজকে যেখানে মূলত সংঘর্ষটা ছিল, মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমি এখানে ছিলাম ওই সময়টায়। 5টা ঘন্টা ওই রাস্তা বন্ধ, 2 পাশ দিয়ে বন্ধ করে রেখেছেন শ্রমিকরা যারা রিক্সা চালক। তাদের মূল অভিযোগ হচ্ছে, ওই জায়গা থেকে শুরু করতে চাই, মূল অভিযোগ হচ্ছে যে আপনি বাংলাদেশে অটো রিক্সা যারা ইম্পোর্ট করে তাদের ব্যবসা চালু রাখলেন, আপনি বাংলাদেশে যারা এই অটো রিক্সাগুলো রাস্তায় চলতে দেয় পুলিশের লোকজন তাদেরকেও কিছু বললেন না, আপনি ডিরেক্ট যারা আমরা কিস্তি দিয়ে এই অটো রিক্সাটা রাস্তায় নামিয়েছি তাদের উপরে আপনি ডিরেক্ট এসে হস্তক্ষেপ করলেন। বিষয়টা আপনার কাছ থেকে শুনতে চাই আজকে জনাব আহমদ হোসেন এমপি। জি, আপনাকে ধন্যবাদ। এবং স্বাভাবিক কারণেই আমরা ম্যান অফ পলিটিক্স, আমরা যে কোনো টকশোতে যাই রাজনৈতিক প্রশ্ন দিয়ে শুরু করা হয়। জি, বাট একটা ভিন্ন প্রশ্ন আছে করলে। জি, এখানে স্বাভাবিক কারণে আমি নৈতিকভাবে আমি চালকদের পক্ষে। জি, এরা শ্রমজীবী মানুষ, এরা কষ্ট করে, তাদেরকে আগাম নোটিশ না দিয়ে এইভাবে ব্যারিকেড তৈরি করাটা কীভাবে হলো এটা আমাদের খতিয়ে দেখা দরকার। এবং সংশ্লিষ্ট অথরিটিতে যারা আছেন তাদেরকেও এটা জনস্বার্থে এবং শ্রমজীবী মানুষের স্বার্থে বিষয়টাকে আরও গভীরে যাওয়া উচিত। এবং নিঃসন্দেহে যারা ইনস্টলমেন্ট দিয়ে, কিস্তিতে টাকা দিয়ে তারা এটা কিনেছে, তারা তো এটা না চালালে কিস্তি দেবে কোত্থেকে? জি, অটোরিকশা না চললে টাকা করতে আসবে, তারা কিস্তি পে করতে পারবে না। সুতরাং সেই ক্ষেত্রে সব কিছু মিলে আমি নীতিগতভাবে সব কিছু সমাজের মানুষের পক্ষে। কিন্তু এখন পুলিশ কি মেট্রো পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত আসছে বা হোম থেকে আসছে আমার জানা নেই। হ্যাঁ, বিষয়টা কোথা থেকে আসছে এটা খতিয়ে দেখা দরকার। আচ্ছা, এটা আপনার দলের সাধারণ সম্পাদক তিনি ঘোষণা দিয়েছেন গত 15 তারিখে সম্ভবত। তারপর একটি প্রজ্ঞাপন হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ শনিবার 18 মে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে যে অটোরিকশা, এবং শুধু অটোরিকশাও না, এই যে লক্কর ঝক্কর যে বাস, এই ছাল উঠানো যে বাস, এইসব বিষয়ে তারা প্রজ্ঞাপনের ভাষাটা কেমন ছিল? প্রজ্ঞাপনের ভাষাটা আমি নিজেও দেখি নাই, কিন্তু সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত, মোটর চালিত রিক্সা ভ্যান চলতে পারবে না। একই সঙ্গে রংচটা, জরাজীর্ণ, লক্কর ঝক্কর মোটরযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় এবং সেটার ক্ষেত্রে মানে পুলিশের
উপরে দায়টা পড়ে যে পুলিশ এর দায়িত্ব নিবে যেন তারা মাঠে এটা রাস্তায় চলতে না ডিফাইন করেছে কিনা যে কোথায় চলতে পারবে না, মেইন রোডে? আমরা একটা সময় এটা দেখেছিলাম। আমরা এই চেষ্টাটা কিন্তু এখনকার না, এই চেষ্টা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। আনিসুল হক যখন ঢাকার মেয়র ছিলেন তিনিও এই চেষ্টাটা করেছিলেন। সেটা বলেছিলেন যে মেইন রোডে অ্যাটলিস্ট আমরা যদি বন্ধ করতে পারি এই যে ধীর গতির যানবাহন, তার উপরে আবার রিক্সা অতিরিক্ত, তার উপরে মোটর লাগিয়ে যেভাবে এই রিক্সাগুলো মানুষের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। ঢাকা শহরে আপনার গাড়িতেও যদি মেইন রোডে না দিলে তাদের তো রোড করে দিতে হবে। জি, কে? আমি মেইন রোডে দেবো না, আবার এগুলো চলাচলের রাস্তা করে দিতে হবে, কিন্তু না হলে এগুলো কোথায় যাবে? তাদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। না হলে কাজে বিষয়টা প্রজ্ঞাপনটা না দেখে কিন্তু করাটা কঠিন। আমার মনে হয় প্রজ্ঞাপনে আর ওয়ে আউট আছে, এবং মেইন রোডে হয়তো বলেছে বা তাদেরকে রাস্তা করে দিয়েছে, এই রাস্তা চলতে পারবে এমন নির্দেশনা থাকতে পারে। আমার যদিও আমি প্রজ্ঞাপনে দেখি নাই, আমি যতটুকু অনুমান নির্ভর কথা বলছি, কারণ সংশ্লিষ্ট অথরিটি তো একেবারে বিষয়টা কনসিডার না করে তো করে নাই, এবং একটা ওয়ে আউট করেছে নিশ্চয়ই যে এই সমস্ত গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলবে। এখন হয়তো বা সেই ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, হইতে পারে যে শ্রমিকরা বা চালকরা মেইন রোডে চলে আসছে, সেই ক্ষেত্রে হয়তো পুলিশ বাধা দিয়েছে। কাজে বিষয়টা নিয়ে বসা উচিত, এবং যারা শ্রমিক বা চালক তাদের সাথে। কিন্তু এই বিষয়টাকে আপনি স্বীকার করবেন যে ঢাকায় ধরেন সড়কে বিশৃঙ্খলা, তার জন্য এই অটোরিকশা চালকের অটোরিকশার দায় থাকে। ঢাকায় দুর্ঘটনা, কারণ এরা ধীর গতির যানবাহন, ছোট চাকা কিন্তু মোটর লাগানোর কারণে অনেক গতি সম্পন্ন হয়ে যায়, ব্রেক কাজ করে না। তো এই বিষয়গুলো তো অস্বীকার করার সুযোগ নাই না, যেহেতু এটাকে বন্ধ করার নির্দেশ দিয়েছে, নিশ্চয়ই ব্যাটারি চালিত কোনো অটো রিক্সা চলতে পারবে না। সেটা তো আপনি অবৈধ। বাংলাদেশে অনুমোদনহীন এই বাহন বছরের পর বছর, গত 15 বছর ধরে এটি চায়না থেকে আসতো। এখন লোকালি বাংলাদেশে প্রায় 20,000 কোটি টাকার মার্কেট। না, এই অনুমোদনহীন যে গাড়িগুলো অনুমোদন দেওয়া হয়েছে, না অনুমোদনহীন হলো কি করে, বা চললো কি করে, স্টার্ট করলো, ইম্পোর্ট হলো কেন? না, এই যানবাহনের তো অনুমোদন নাই। কিন্তু এই যানবাহনগুলো ইম্পোর্ট কি করে হলো? এই তো এই জায়গায় আপনারা রাজনীতিবিদ, আপনারা ক্ষমতাসীন দলের সাথে যারা ইম্পোর্ট করে তাদেরকে না করতে হবে এগুলো ইম্পোর্ট নিষিদ্ধ, তাহলে তো বন্ধ হয়ে যাবে। মেইন সুইচ যদি অফ হয়ে যায় সমস্ত লাইটগুলো অফ হয়ে যাবে। কে ওই জায়গায় আপনার হাত দিতে হবে? সেটা দেয় নাই কেন আপনার সরকার? সেটা নিশ্চয়ই এটা খতিয়ে দেখা দরকার। কত বছর আগে হয়েছে? বহু আগে থেকে। এটা আমাদের ক্ষমতা না, আগের ক্ষমতা থেকে আসছে। আপনাদেরও আগে থেকে? হ্যাঁ, এখানে বিএনপি কত লক্ষ না, এটা আমি জানি না, উনি আর আচ্ছা কি বলতে পারবেন না। কিন্তু আচ্ছা, এই বিষয় নিয়ে আপনার মতবাদ। আমি আপনাকে প্রথমে যেটা বলতে চাই, এই যে আপনার মানে এই জাতীয় আপনার রাস্তায় চলবে না এরকম প্রজ্ঞাপন, নির্দেশ, ধমকি, হুমকি আমি বহু বছর ধরে শুনতেছি রিগার্ডিং এই বিষয়গুলো এই সরকার আমলে। উনি আমাদের দেশের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন একটা প্রবলেম হয় তখন কোন সরকার আমলে হয়েছে এটা একটা মানে আলোচনার বিষয়বস্তু হয়। যে বিষয়টা হলো যদি বিএনপি সরকার আমলে যদি হয়ে থাকে তাহলে ওনাদের কোনো দায় থাকে না। কিন্তু আমি ওনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এই অটো রিক্সা, তারপরে যে এই 3 চাকার যে রিক্সাগুলো, এই রিক্সাগুলোতে মানে আমি বলছি একটা হচ্ছে যে ইজি বাইক ঠাইক এগুলো আমাদের সময় আমদানি হয় না। ইজি বাইকের কোনো অস্তিত্ব এই দেশে ছিল না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার রিক্সা, 3 চাকার যে রিক্সা, এই রিক্সার মধ্যে একটা মোটর বসানো হয়। এইটাও আমরা মানে সাম্প্রতিক বেশ কিছু বছর ধরে দেখতেছি। ধরুন 5, 7, 8 বছর আগে থাকলেও তো খুব অল্প বিস্তর ছিল। এটা অত্যন্ত বিপজ্জনক। আমাকে বরং রিক্সা যখন আমি চলাফেরা করি আমার বাসা থেকে বলে দেয় যে ওঠার আগে খেয়াল করে দেখবো যে ওইটা ম্যানুয়ালি চলে না মানে কোনো ধরনের মোটর টোটো চলে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি দেখেন, একটা দেশে যখন সুশাসন থাকে না, জবাবদিহিতা থাকে না, তখনই মাঝে মধ্যেই যে একটা হই হুল্লোড় দেখতেছেন না, সেটা মারামারি পিটে কালকে দেখবেন আবার এটা বন্ধ হয়ে যাবে, এরপর আবার যথারীতি চলতে থাকবে। ফুটপাত দখল নিয়ে আপনি শোনেন নাই? ফুটপাত দখল, এখন কি ফুটপাত আছে কিছু? আমি তো মিরপুর অঞ্চলে ওইদিকে যখন যাতায়াত করি তখন থেকে ফুটপাতের উপরে টেবিল চেয়ার বসে রীতিমতো খাদ্যের দোকান বসে গেছে, এবং আপনার বিকেল থেকে ওখানে মানুষজন ওই ফুটপাতটাই হচ্ছে তাদের বসার জায়গা। ছোট্ট একটা দোকান, ওখানে সব বসে। তো এটা কি হঠাৎ করে চেয়ার টেবিল চলে আসছে এতগুলো? বস্তি কি হঠাৎ করে হয়? আস্তে আস্তে একটা বাস আনে, টিন আনে, তারপরে তো হয় নাকি? শুরুতেই নজর দেওয়া হয় না, কারণ শুরুতে ওইখানে একটা গ্রুপ আছে, তারা ওখান থেকে ভাগা খায়, টাকা খায়, অ্যালাউ করে, তারপর মান্থলি চলে, মাসে চলে।
আচ্ছা, চলতে চলতে এটা একটা মানে একটা আরো বড় হয়, এগুলো নিয়ে খুনাখুনি হয়, মারামারি, চাঁদাবাজি হয়, ইত্যাদি ইত্যাদি। কিছুদিন আগে আপনার নিশ্চয়ই খেয়াল আছে, এই যে সেতু মন্ত্রী যার অধীনে বিআরটিএ, তাই না, ওনাকে একবার সাংবাদিক যোগাযোগ বলেন আমি যোগাযোগ মন্ত্রী নই, হোয়াট এভার, যোগাযোগ মন্ত্রী নয়, রাস্তার মন্ত্রী তুলি, এতে তো কোনো সন্দেহ নাই। জি, আচ্ছা, রাস্তার মন্ত্রী বলতে বোঝাচ্ছে রাস্তার, আমরা যে অনেকে রাস্তার লোক, সেই মানে রাস্তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আর কি। ওনাকে উনি যখন বললেন লক্কর ঝক্কর মার্কা গাড়ি চলবে না, এর আগে একবার উনি হুঙ্কার দিলেন, তারপর আবার চলছে রংচং চটে, যেটা আপনি সাল বাকলা ওঠার কথা বললেন না। তো তখন ওনাকে এক সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি বলার পরেও তো এই সাল বাকলা তোলা এই সমস্ত গাড়ি ঠাড়ি চলে, এর কোনো আপনার ইন্ডিকেটর নাই, কিছুই নাই, যখন হুমকি ধামকি দেয় তখন জাস্ট এক প্রস্তর রং মেরে আবার চালায়, এগুলো কাগজপত্র নাই কিন্তু, এগুলো সব বলে। আমার একজন ড্রাইভার আছে, সে বলে কি স্যার এগুলো মান্থলি, আমি বলে মান্থলি মানে, বলে মাস চুক্তিটা চলে, পুলিশ এবং নানান জায়গায় পয়সা দিয়ে মাস চুক্তি চলে, এদের ধরবে না, এবং আসলেই ধরে না এদের ক্যাপচার। তখন ওবায়দুল কাদের সে তার উত্তর দিলেন, আমি মন্ত্রী আমি যে রং দেব না, আপনি মন্ত্রী আপনি যে রং দেবেন না, রং যাতে দেয়, রং যাতে হয় সেটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে আপনার মন্ত্রীর। জি, কিন্তু আপনি যেহেতু এটা পারছেন না, আপনি তো পারছেন, আপনার টকশোতে অথবা অন্য যে কোনো টকশোতে আমি আরো 3-4 বছর আগেও বলছি, কি বলছি, আপনি দেখবেন এক ধরনের অ্যাশ কালারে এক ধরনের সিএনজি দেখবেন, লেখা থাকে প্রাইভেট, লেখা থাকে প্রাইভেট, আসলে কিন্তু প্রাইভেট না। ওই প্রাইভেট যে সিএনজির কথা বলছেন আপনি, ওই সিএনজির কথা কি মনে করতে পারেন আপনার মানে বিএনপি সরকার যখন পাওয়ারে, তখন এই সিএনজির দাম এখন কত টাকা হয়েছে বাজারে জানেন? আমার 22 লাখ টাকা একটা সিএনজির দাম। ওই বডিটার দাম হচ্ছে হয়তো 2 থেকে 3 লাখ টাকা বা 4 লাখ টাকা, আর ওই লাইসেন্সের দাম বাকিটা। আমার একটা সিএনজি চালানোর এবং সেটা কিন্তু আপনাদের সময় থেকে শুরু হওয়া। হ্যাঁ, আমাদের সময় আপনার ফার্স্ট আপনার যে সবুজ রঙের যে সিএনজিগুলো, এটা তখন ইম্পোর্ট শুরু হয়। জি, আচ্ছা, আমার বক্তব্য সেখানে না, একটা ওরা তো কমার্শিয়ালি ভাড়ায় চলবে, সেই জন্য তারা ব্যবহার করছে, বা এ সরকার আমলে পারমিশন দিতে, ভাড়ায় যদি রাস্তার যদি আয়তন থাকে, সরকার যদি দিতে পারে, সুযোগ থাকে, আপনার আরও আমদানি করতে পারে, চলতেও দিতে পারে, লাইসেন্সও দিতে পারে। কিন্তু আমি বলতে চাচ্ছি একেবারে সরকারের চোখের সামনে এই যে আপনার প্রাইভেট লেখা যে আপনার অ্যাশ কালারের যে সিএনজিগুলো, এইগুলো কিন্তু আবার ডিউটি ওই রকম না, মাইন্ড ইট, এখানে একটা ফারাক আছে। সবুজ রঙের ডিউটি যদি আপনি যে 20-22 লাখ টাকা বললেন না, আর অ্যাশ কালার একটা যদি আপনি আনেন প্রাইভেট 3-4 লাখ টাকা আনতে পারতেন, 3-4 লাখ টাকা এনে যদি 22 লাখ টাকার ব্যবসা করেন, আপনি ওই অ্যাশ কালার সিএনজিতে যদি উঠতে চান, আপনি যদি বলেন যে আপনি অমুক জায়গায় যাবেন, আপনার ভাড়া কি 2 টাকা কম নেবে না। আর ওরা মিটারও চলে, কারণ ও তো প্রাইভেট, বলাই থাকে প্রাইভেট। তখন আমি জিজ্ঞেস করলাম যে এটার মালিক কে, তো প্রায় কয়েকটা জায়গাতে আমি ইনফরমেশন যেটা পেলাম, ওরা নিজেও স্বীকার করে, মোস্টলি এই সমস্ত অ্যাশ কালারের যে সিএনজিগুলো, এগুলো মালিক সব পুলিশের লোক। ইয়েস, জি, পুলিশের লোক, দারোগা, ওসি, ইন্সপেক্টর, এই লেভেলের লোকরা হচ্ছে এই মালিক। জি, আরো অফিসার, উপরের অফিসাররা হয়তো তারা উবারে গাড়ি দিয়ে রাখছে, সেটা আলাদা কথা, জানা নাই। কিন্তু এই সমস্ত মানে ইন্সপেক্টর লেভেলের, সাব ইন্সপেক্টর লেভেলের যে সমস্ত পুলিশের লোকজন আছেন, পুলিশ কর্মকর্তারা, এরা সব এই সব অ্যাশ কালারের গাড়ি। উবারের চাইতে এটার ব্যবসা অনেক বড়। হ্যাঁ, কিন্তু সেটা আমি ওই কথাটা বলতে চাই না। আমার বক্তব্য যে দেশে যদি একটি সরকার থাকতো, দেশে যদি রাস্তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকতেন, উনি জানেন বিষয়গুলো, উনি জানা সত্ত্বেও উনি বন্ধ করতে পারেন না। কেন উনি বন্ধ করতে পারেন না? কারণ হচ্ছে ওই ইন্সপেক্টর, দারোগা যারা আছেন, এদের অনেকেই নির্বাচনের সময় দায়িত্ব পালন করে এবং তাদেরকে ঠ্যাঙারে বাহিনী হিসেবে তাদের বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করতো। সুতরাং তাদেরকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদেরকে এই কাজগুলো দিতে হয়। আপনার এখানে কোনো ডিসিপ্লিন থাকবে না, এখানে কোনো আপনার মানে সুশাসন থাকবে না। আর যে এখন যা দেখতে পাচ্ছেন, আপনি খুব রাইটলি আপনি ইস্যুটা রেজ করেছেন, এটা হঠাৎ করে তো আর 20 বা এত 50 লক্ষ গাড়িতে একবার আসে নাই। এখানে বডি দিয়ে একবার 50 লক্ষ গাড়ি লোকালিও আপনার অ্যাসেম্বলড হচ্ছে না, এগুলো পর্যায়ক্রম হচ্ছে। দেখবেন সাইনবোর্ড আছে সমস্ত কারখানার, ওখানে লোকজন কাজ করতেছে, এগুলো হচ্ছে দীর্ঘদিন যাবত। হঠাৎ করে এটা বলছে ঢাক ঢাক গুড় বলে একটা সব আছে, বিষয় আছে, প্রবচন আছে, ঢাক ঢাক গুড় আজকে দেখালেন, কালকে দেখবেন আবার 1 সপ্তাহ পরে আবার যথারীতি অবস্থা। আমি তো খুব অবাক হয়ে গেলাম। এমনকি আপনার মানে আপনার ইস্কাটন, মগবাজার, বেইলি রোডের মতন জায়গাগুলোতে আপনার এখন, এটা কিন্তু 1 বছর আগেও ছিল না, রীতিমতো আপনার এখন ওই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো দাপিয়ে বেড়াচ্ছে। তো সুতরাং এইখানে আপনি জিজ্ঞেস করেন, ওই এদেরকে না বলে আগে ওবায়দুল কাদের সাহেবরে বলেন
যে আপনি এটার জন্য কি জবাবদিহি করবেন, আর আপনার ওই যে অ্যাশ কালারের সিএনজি কবে বন্ধ করবেন, আর যদি বন্ধ নয় তো বুঝতে হবে যে এখানে আপনার কোনো স্বার্থ সংশ্লিষ্টতা আছে। আচ্ছা, আমরা একটু প্রিন্স ভাইয়ের কাছে শুনি। প্রিন্স ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে অনুমোদনহীন একটি বাহন বছরের পর বছর ধরে চলছে এবং এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা কর্তৃপক্ষ, তারা নিশ্চয়ই আমদানির অনুমোদন দিয়েছে। এখানে শিল্প মন্ত্রণালয় যারা অভ্যন্তরীণ অনুমোদনগুলো দিয়ে থাকে, একটা বাজার আমরা বললাম যে প্রায় 20,000 কোটি টাকার অভ্যন্তরীণ বাজার তৈরি। ট্যাক্স ডিপার্টমেন্টের আপনি সেই জায়গায় ট্যাক্স ডিপার্টমেন্ট, সেই জায়গায় সবাই যখন ইনকাম করছে এবং রাস্তার যে অনিয়ম, এখানে একটা গ্রুপ চালায় স্থানীয় যারা ক্ষমতাসীন ব্যক্তি, তারা এই রাস্তার লাইনম্যান, তারা হচ্ছে একটা টাকা নিয়ে তাদেরকে চলতে দেওয়া হয় এবং পুলিশের নামে এই ধরনের অভিযোগ করা হয় যে তারাও ওই রুটের পারমিশন, মানে অবৈধ পারমিশন, যে মৌখিকভাবে ডেইলি 50 টাকা 100 টাকা এইভাবে করে একটা ইজি বাইক চলে। এখন বিষয় হলো যে যদি এটা বন্ধ করার সদিচ্ছাই থাকতো তাহলে এটা একটু লম্বা সময় নিয়ে করা যেত না? ধন্যবাদ আপনাকে। আমি একটু কথাটা অন্যভাবে বলি, কারণ এখানে আলোচনাটা যেটা হয়েছে আমি এই প্রশ্নে আসছি। প্রথমে ওই ছোটো ছোটো একটি ইনফরমেশন দিই যে প্রথমত আমরা দেখলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী তিনি এবং 2 মেয়র, আমি ঢাকার কথা বলছি, তারা ঘোষণা দিলেন যে এইটা কোথাও চলবে না ঢাকা মহানগরীতে। এটাই, এবং ঘটনাটা ভালোই ছিল, আকস্মিক। এই আকস্মিক ঘটনা এটা আসলেই একেবারে অনৈতিক, অন্যায়। আমি শব্দটা আবার বলি, আকস্মিক যে ঘোষণা, অন্যায়, অনৈতিক। কেন বেশি বলার দরকার না, আপনি উপস্থাপনায় যেটা করেছেন সেটাই যথেষ্ট। আমি সে আলোচনা একটু পরে আসছি। এবার আসি এই যানবাহনের অন্য পজিটিভ নেগেটিভের আগে আসি। এই যানবাহন নিয়ে আপনি কিছুদিন আগে দেখবেন আমাদের মন্ত্রী, একজন মন্ত্রী, তিনি কিন্তু পার্লামেন্টে বলেছেন যে এইগুলো সাশ্রয়ী, এর অনেক অনেক বিষয় আছে, এটার একটা নীতিমালা। বাংলাদেশের টেসলা, হ্যাঁ কারেক্ট, এই তো শব্দটা আপনি মনে করিয়ে দিলেন যে এইটা নীতিমালার মধ্য দিয়ে করা হবে। গেল কোর্ট কি রায় দিয়ে সেটি নিয়ে যখন হলো, বললো যে এটা যেন ওই বড় রাস্তায় না চলে, ভেতরে চলতে পারে। জি, তাহলে খেয়াল করেন তাহলে জিনিসগুলোকে কিভাবে আগাচ্ছিল। প্রথমে তো আমদানি অন্যান্য যা বললেন ওটা ভ্যালিড, আমি ওইদিকে আর গেলাম না। তাহলে এই ধারাবাহিকতায় এই জায়গাগুলো আসছিল। এবং আরেকটা বলি আপনাকে, 3 হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা 2021, এইটা কিন্তু একটা প্রস্তাবিত, সেইটা নিয়ে নানাভাবে আলোচনাও হচ্ছিল। জি, এইসব প্রেক্ষাপটে অনেক দিন ধরে আমরা বলছিলাম, আমাদের এখানে ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নের বন্ধুরা আছে। গত রাতে আমাদের একজন তরুণ কর্মী, তাদের ওইখানে মানে একেবারেই প্রথমে সিভিল ড্রেস, তারপরে যে অস্ত্র উঁচিয়ে দেখিয়ে 4-5 জন সেখানেই আন্দোলন করছে, হুমকি ধামকি যা দেওয়া হয়েছে। প্রকৃত রিক্সা চালক শ্রমিক নেতাদের এলাকায় মারপিট গত 15 তারিখ থেকে এটা করা হচ্ছে। এগুলো আমরা পত্রপত্রিকা আমাদের ওপেন নাম সহ বিবৃতি দিয়েছি, এগুলো জানি। তাহলে পরিস্থিতি দেখেন কি ভয়াবহ। এইসব ঘটনার মধ্যে যে নীতিমালা 2021 সালে, যার জন্যে আপনি সড়ক মন্ত্রণালয় থেকে নানাভাবে মতামত নেওয়া হয়েছে, তাহলে আপনি একটা জিনিস কিভাবে চালু হলো আলোচনা না, যেটা বললেন এই ধারাবাহিকতায় আপনি আসল কাজ না করে, এই যে আপনি যে তথ্য দিলেন, হ্যাঁ ঢাকাতে 10 লাখ, সারা দেশে 50 লাখের উপরে, এবং এর সাথে ব্যাকওয়ার্ড বলতে আপনি দোকানপাট এগুলো মেলায় এখন তো কোটির উপরে। তাহলে এই অংশের মানুষকে আপনি কাজ দিতে পারছেন না, তারা স্বকর্মসংস্থান সৃষ্টি করছে, তাকে পেটে লাথি মারলেন। এইটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। কিন্তু এটাও তো সত্য, আমি আসছি, এটা বন্ধ করা উচিত। আমি আসছি, আমি সেই কথা আমি বলবো, কিন্তু আমি প্রথম বলছি যে প্রেক্ষাপটে এখানে হচ্ছে এই, আমি বলছি যে এই যে হঠাৎ করে যেটা করলো এটা মোটেই গ্রহণযোগ্য না। সুতরাং এই গ্রহণযোগ্য না যেটা করেছে, যার জন্যে আজকে ঢাকার শহরে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এই আকস্মিক ঘটনার কারণে, আমি শব্দগুলো খেয়াল করে বলছি, আকস্মিক ঘটনার জন্য এই নৈরাজ্য হয়েছে, এর দায় সরকারকে, 2 মেয়রকে এবং এই মন্ত্রীকে নিতে হবে। এবং এইটা আমি বলে রাখি, যদি সরকার দ্রুত হস্তক্ষেপ না করে, আমি আহমেদ ভাই সূচনায় যে স্পিরিটটা বলেছেন, আমি স্পিরিটকে সমর্থন করি। ওই ধারাটা যদি না করে, এখানে কাল পরশু আরও যত এনার্কি যদি হয় এবং সে যদি দমন পীড়ন করে এটাকে সমাধানের চেষ্টা করে, এটা ভুল করবে, আরো সংকট। এবার আমি আসছি, ঢাকা এটা চলবে না, আমি শেষ করি, ওটা আমি বলি নাই, কিন্তু আমি আমার শব্দগুলো বললাম, আমি আসছি পরে। আমি বলছি যে ঘটনার প্রেক্ষিতে যেভাবে ঘটনা হচ্ছে এইটা করা ঠিক না। এবার আসি ওইটার কথা, এটা তো পরিষ্কার, কে না জানে। আপনি ধরেন রিক্সার যে অমানবিক পেশা, আপনি সেইটাকে মানবিক করার জন্য দীর্ঘদিনে আমাদের দাবিটা কি ছিল? দাবি ছিল বুয়েটকে সামনে রেখে এইটাকে কিভাবে মানবিকভাবে তৈরি করা যায়, সেই কাজটা। সেটা কিন্তু করলো না করে হলো কি, ওই যে চীন থেকে আমদানি হলো, এই আমদানির প্রেক্ষিতে রিপন ভাই ঠিকই বলেছেন, এইখানে ব্যাটারি চালিত রিক্সা যেভাবে তৈরি হয়েছে এটার মোটেই আমরা সমর্থক না। খেয়াল করেন, এবং উনি ঠিক বলছেন। আমি যখন ধরেন খুলনা বিভিন্ন জায়গায় যাই, রিক্সা উঠলে দেখা যায় ব্যাটারিটার
কি নিচে, সেখানে উপরে বসে আছে। এবং যে রিক্সা চালায় যারা, এটা আপনারা খোঁজ নিয়েছেন কিনা জানি না, কারণ যেহেতু আমরা যদি বলেন শ্রমজীবী মানুষের জায়গা বা একটু চেষ্টা করি জানার, এই রিক্সা চালক যিনি এই ব্যাটারি চালিত রিক্সা চালায়, রাস্তাঘাট খারাপ হলে ওনার শরীরই খারাপ হয়ে যায় এই জায়গায়, মানে সেটা একটা ভয়াবহ। এবং এইটা আপনি ওই চাকার উপরে দাঁড়িয়ে যে চাকার উপরে করা হয় এইটা উপযুক্ত না, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আমি বলছি যে এই কাজটা যে নাই, আপনি অনুমতি দিলেন, করলেন, সব করলেন, এখন হুট করে বন্ধের বিরোধিতা করছি। কিন্তু আজকে যার জন্য দরকার আমরা পরিষ্কার বলেছি, আপনি যদি একটা নীতিমালা করে একে আধুনিকায়ন করে কাজটা করেন এবং এইটাকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করে যথাযথভাবে করেন, তাহলে এই সংকট থাকার কথা ছিল না। কিন্তু তাহলে রাজস্ব আয়ও যেমন হইতো, আপনি অমানবিক পেশাকে একটা মানবিকের জায়গায় নিয়ে আসতে পারতেন এবং আপনি কর্মসংস্থানের কাজটা করতে পারলেন। কিন্তু এই কাজটা না করে রাস্তার শৃঙ্খলা কি ফিরবে এদেরকে যদি এইভাবেই না, সেটা রাস্তায় যদি বলেন এই শৃঙ্খলা আপনি এটাতে আশা করাটা ভুল, সে উত্তর আবার আলাদা। আমি বলছি যে আপনি যে প্রেক্ষাপটে বলছেন এইটাই। এখন যদি আপনি ঢাকা শহরের রাস্তার কথা বলেন, ভেরি সিম্পল বলবো আমি, আপনি এইখানে পুরো একটা হচ্ছে আপনাকে অবশ্যই ফুটপাথ ঠিক করতে হবে, কারণ আপনার যে কত মানুষ চলাফেরা করে আপনি দেখেন যে সাধারণ যে যানবাহনের কথা বলা হচ্ছে কয় % লোক করে, তাহলে আপনি যতদিন না পর্যন্ত একটা গণনগর পরিবহন না করতে পারছেন, শৃঙ্খলা ফিরবে না। উদাহরণ দেই, মাত্র 6% মতন মানুষ তো আপনি মেট্রো করেছেন, বেশি লোক পারে না, তবু ওইটা দিতে পেরেছেন বলে ওই অঞ্চলে কিছুটা শৃঙ্খলা হয়েছে না। তা আপনি রাস্তায় যদি গণপরিবহনটা দিতে পারতেন, তখন দেখতেন এই যে পেশার কথা যেখানে সংকট বলছি, এই সংকটের সমাধান হতো। এখানে আপনার সরকার এই জায়গায় না যে যেটা করছে এটা খুবই ক্ষতিকর। এই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথা যেটি বললেন, যে উনি বাংলার টেসলা বলেছেন এবং উনি বলেছেন যে এটা যে পরিমাণ বিদ্যুৎ নেয় তার থেকে তার রিটার্ন অনেক বেশি। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি একটা রিপোর্ট পড়ছিলাম একটু আগে একটা পত্রিকার, আমাদের এই পত্রিকার রিপোর্টে যদি দেখা যায় ঢাকা মেইলের, দেখেন 15 লাখ আবাসিক গ্রাহকের বিদ্যুৎ যাচ্ছে রাজধানীর অটোরিকশায়। 15 লাখ আবাসিক গ্রাহক, যারা এসি চালায় না, 5টা বাল্ব চালায়, 2টা ফ্যান চালায়, এই ধরনের পরিবার। এটা নিয়ে আমরা আসলে এটা অনেক কথা আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর এসে দর্শক এই আলোচনায় আবার ফিরবো। আমরা আজকে আলোচনা করছিলাম সাম্প্রতিক ঘটনা বলি, তার মধ্যে একটি ঘটনার কথা আমরা আগের পার্টে শেষ করতে চেয়েছি, কিন্তু রিপন ভাই আরেকটু কথা বলতে চান, ডক্টর আসাদুজ্জামান রিপন। আমরা যেটা বলছিলাম যে আপনি অনেকেই বলছেন যে এটা রিক্সা চালকদের উপরে হঠাৎ করে এই বন্ধ করে দেওয়ার বিষয়টা এরকম হয়ে গেছে যে আপনি গোড়া না কেটে গাছের আগায় পানি ঢালছেন, ব্যাপারটা কি এরকমই মনে হয়? না, বিষয়টা ঠিক, সেটা আপনি মিলাইতে পারেন, কিন্তু কথাটা যে শুরু তো আপনাকে করতে হবে। যেমন উনি ফুটপাত উচ্ছেদের কথা বললেন যে ফুটপাত মুক্ত করতে হবে। আপনি কালকে যদি ফুটপাত মুক্ত করতে যান, ভয়াবহ পরিস্থিতি হবে। তখন বলবে কি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করো। আরে বাবা, তুমি যে ফুটপাতের মধ্যে যে অবৈধ দোকান ঠোকান দিয়ে চালাইছিলা, এটা তো তুমি তোমার নিজের ইচ্ছা আসছো এবং এটা তুমি লিগেলি কাজটা করো নাই। তো তোমাকে তো এখন আমি যদি তোমাকে যেতে বলি যে তুমি রাস্তা ক্লিন করো, আজকে আপনি জানেন জাতীয় লসটা কোন জায়গায়? মানুষ হাঁটতে পারে না। হাঁটতে না পারার কারণে মানুষের অবেসিটি হচ্ছে, মানুষের ডায়াবেটিস হচ্ছে, হৃদরোগের প্রবলেম হচ্ছে, নানান রকম বিষয়গুলো হচ্ছে। তো মানুষ কথায় কথায় রিক্সা উঠবে কেন? আপনারা যারা দেশের বাইরে গেছেন, এরকম আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তা, আমরাও তো বিদেশে ছিলাম, মানে আপনার 1 মাইল 1.5 মাইলের রাস্তার মধ্যে আমরা হেঁটে দিয়ে তারপর আমরা আপনার ট্রেনে উঠেছি, সাবওয়েতে গেছি, ইত্যাদি ইত্যাদি। আপনার এইখানে আছে বলেই আপনি কি করতেছেন, বাসা থেকে রিক্সাকে আপনি উঠতেছেন, যে মানে আপনি নিজের শরীরে সর্বনাশ করতেছেন। রিক্সা তুলেই দেওয়া উচিত এবং মানুষের হাঁটার অভ্যাস করা উচিত। আচ্ছা, এখন আপনাকে আমি আরেকটু কথা বলি, যদি শুনতে অন্যরকম লাগবে, যে ফুটপাতের কথা বলেন। এখন মনে করেন যে কথায় কথা আমরা বলি এদেরকে প্রোভাইড করতে হবে। এখন মনে করেন কিছু যুবক তার টার্গেট করলো যে যতগুলো ফুটপাত আছে সমস্ত ফুটপাতে, কারণ সরকারের তরফে পাবলিক যে টয়লেট আছে খুব অপ্রতুল। এখন যদি বলে আমরা পোর্টেবল পাবলিক টয়লেট আমরা করব, মানে সেট আপ করবো ফুটপাতের ওপরে, কারণ ফুটপাতে তো নানান ধরনের দোকান পাশা তো আছেই, আছে না? আচ্ছা, তাহলে পোর্টেবল ফুটপাতে আপনার করলো, পোর্টেবল টয়লেট বানালো। আপনি বললেন যে এগুলো উচ্ছেদ করলেন, আমার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করো, আমি এখান থেকে জীবিকা পাচ্ছি। হ্যাঁ, কথা শুনতে আবার বাইন্ড করবে। একসঙ্গে বললেন যে চাল খাওয়াবেন 10 টাকায়, এখন হাগু করতে ফি লাগে 10 টাকা। ওই দেখবেন যে সমস্ত পাবলিক টয়লেট আছে ওখানে লেখা থাকে প্রস্রাব করিলে 5 টাকা, তারপরে বড় কাজ করলে 10 টাকা। তো অবস্থাটা তো সেই জায়গায় চলে গেছে আপনার। আপনাকে স্ট্রিমিং করতে হবে, স্ট্রিম লাইনে যেতে হবে, এই ব্যাপারে কঠোর হতে হবে। আচ্ছা, সুতরাং সরকারের তরফে যে এই যে আপনার কিছু কঠোর মনোভাব দেখানো হচ্ছে, আমি ভেরি মাচ একমত যে আসলে এখানে একটু মানে শক্ত অবস্থানে যাওয়া দরকার। কিন্তু এই শক্ত অবস্থানে যাওয়ার আগে সরকার তো ওরা চালাচ্ছেন, আমারও তো ভবিষ্যতে সরকারে যাইতে হবে, সরকার চালাইতে হবে। তা আমি নৈরাজ্যের মধ্যে যদি হাবুডুবু খেতে থাকি,
তাহলে আমি দেশটা চালাবো কি করে? এটা তো রীতিমতো আপনার ঢাকা শহরটা তো একটা গ্যাঞ্জাম করে ফেলছে তো। জি। ঢাকা শহর না, সারা দেশে একটা গ্যাঞ্জাম হয়েছে। এইগুলোকে আপনার আসলে আপনার স্ট্রিমিং করতে হবে, বড় মাপের রিফর্ম করতে হবে, শুধু রাজনীতির চিন্তায় না, সমস্ত সেক্টরগুলো। তবে উদ্দেশ্যটা রাজনৈতিক, মানে পলিসিটা রাজনৈতিক নেতাদেরই নিতে হবে এবং এটা দীর্ঘমেয়াদী হতে হবে। সেটা তো আচ্ছা, নিশ্চয়ই। আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই, একটু রাজনৈতিক আলোচনায়। সেটি হচ্ছে যে আহমদ ভাই সেই বিষয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। না, সব বিষয়ে পারি, কিন্তু এই বিষয়ে করলে করে আচ্ছা, স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি বেশি। এখন বিষয় হচ্ছে যে পলিটিশিয়ান মাত্র স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনাকে আহমদ ভাই, আপনারা ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে যুক্ত। বাংলাদেশের ইকোনমিক যে পরিস্থিতি এখন, $13 বিলিয়ন মজুদ, বাংলাদেশের যেই টালমাটাল অবস্থা ডলারের বাজারে, আজকে আপনার দলের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে সাংবাদিকদের কি কাজ বাংলাদেশ ব্যাংকে। আজকে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে যদি সাংবাদিকরা না যায় বাংলাদেশ ব্যাংকে, ওখানে কারা যাবে? ঋণ খেলাপিরা। আপনার কাছে এর কোনো বিষয়ে কি একটু আপনি উদ্বিগ্ন হন যে দেশের যে অর্থনৈতিক যে অবস্থা? পার্টি জেনারেল সেক্রেটারি কি বলেছেন? পার্টি জেনারেল সেক্রেটারি বলেছেন যে সাংবাদিকদের What is the job of the তাদেরকে journalist? যেতে হবে কেন? পৃথিবীর কাজ কোনো কি দেশেই কেন্দ্রীয় ব্যাংকের কোনো জায়গায় সাংবাদিকদের অনুমতি নাই, সেখানে বাংলাদেশ ব্যাংকে এত যেতে হবে কেন? ও, তিনি তো তার একটা তো নাই। কোনো পৃথিবীর কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকের কোনো জায়গায় সাংবাদিকদের প্রবেশাধিকার নেই। জি উনি কিন্তু একটা ইনস্ট্যান্স উদাহরণ দিয়ে বলেছেন। সেই দিক থেকে কিন্তু কথাটা যৌক্তিক যে সাংবাদিকদের সেখানে কাজ নেই, জি। তাই নয় কি? না, তারপরে যখন আবার সাংবাদিকই প্রশ্ন করলো ওই প্রেস কনফারেন্সে যে $13 বিলিয়ন আছে, মানে ব্যবহারযোগ্য, সেই ক্ষেত্রে আপনারা কি এইরকম অবস্থা হলো কেন? উনি আবার সাংবাদিককে জিজ্ঞেস করেন, সেটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? সেটা গভর্নরকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, কে সেটা- বলছে? তখন কে বলছে যে বলেছে? গভর্নর গভর্নরকে বলছে, জিজ্ঞেস করেন। গভর্নরের কাছে গভর্নরকে আসলে কিভাবে যাবে? মেইলে লিখবে না চিঠিতে লিখবে না টেলিফোনে জিজ্ঞেস করবে? কিভাবে গভর্নরকে পাবে সাংবাদিকরা? ও, সাংবাদিকরা জানতে চেয়েছে $13 বিলিয়ন জি আমাদের রিজার্ভ। জি তো আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি উত্তর দিয়েছেন যে এটা গভর্নর জানে, জি। তা আমি জানি না। Right. কি তখন সাংবাদিকরা বলেছে তাহলে আমরা কিভাবে জানবো গভর্নরের কাছ থেকে? জি। আমাদের যদি সেখানে আমাদের যেতে না দেয়া হয় বাংলাদেশ ব্যাংকে, কোনটা? বাংলাদেশ ব্যাংকে যদি তাদেরকে না দেয়া, এটা গভর্নরকে যাওয়ার দরকার নাই। জি এটা অনলাইনে গেলেই পাওয়া যায়, ওয়েবসাইটে গেলেই পাওয়া যায়। আর গভর্নর তো আপনার এটা দরকার নাই। গভর্নর তো গেলে আপনি ওয়েবসাইটে যান যে আপনি $13 বিলিয়ন পেলেন, কোত্থেকে পেলেন? আপনি যে আমাকে বললেন যে $13 বিলিয়ন আমার রিজার্ভ আছে, জি। এটা কোত্থেকে পেলেন? সোর্সটাকে বিভিন্ন সোর্স, এটা গভর্নর বলছে, এটা গভর্নর বলছে। মূলত বাংলাদেশ ব্যাংক। যাও। না, গভর্নরই বলেছে। জি, আচ্ছা, গভর্নর বিভিন্ন নিজে সোর্স। বলেছেন। জি আর যদি গভর্নর বলে থাকে, আমি জানি না গভর্নর বলেছে কি না, না, বলেছেন, উনি তো বলেছেন। বিভিন্ন সোর্স থেকে আপনি পেয়েছেন। বাট এটার অথেন্টিসিটি সম্পর্কে কিন্তু আপনিও কনফার্ম না, আমিও কনফার্ম না। না না, গভর্নর নিজে মুখে বলেছেন। আপনাকে উনি বলেছেন? বলেছেন, আমাকে না, সবাইকে বলেছে, পাবলিকলি বলেছেন যে ব্যবহারযোগ্য Publicly বলেছেন। রিজার্ভ আচ্ছা, উনি 13 বলেন, বিলিয়ন। আমি ওনার সাথে কথা বলি, একজনের সাথে কথা বলি, জি একজনের সাথে ইন্টারাকশন হচ্ছে, আপনি তো ডিবেট করবেন। না না, ডিবেট না, আমি আপনাকে ইনফরমেশন আমি বলছি জি গভর্নর কি বলেছে আমি দেখি নাই, শুনি নাই। $13 বিলিয়ন আমার রিজার্ভ আছে কি নেই এ সম্পর্কে আমি কনফার্ম নই। তবে আমি যতটুকু জানি 3 মাস বা 4 মাসের মতো ইম্পোর্ট করার মতো ডলার রিজার্ভ আমার আছে। এক তো 4 মাসের মতো ডলার যদি থাকে, ডলার তো এখানে আমার আছে। তাই এখন তো রিজার্ভটা তো হলো আপ অ্যান্ড ডাউন করে, 13 থেকে 18 হয়, 18 থেকে 25 হয়। এর মধ্যে তো আরও আমার ইম্পোর্ট হবে, আমার এক্সপোর্ট হবে, তারপরে আমার রেমিটেন্স আসবে, সেগুলো এসে তো এখানে জমা হবে। তা আমার এটা তো আমার শূন্যে চলে যায়নি, শ্রীলঙ্কা তো আমরা হয়ে যায়নি। কাজে এখানে হতাশ হওয়ার কী আছে? বিএনপি তো বলেই ছিল একবার যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে, আর শ্রীলঙ্কা কিন্তু হয়নি। কাজে আশার মাঝেই আমার স্বপ্ন আছে। কাজে 13 থেকে 20 হতে পারে, যদি আপনি ধরেই নেন 13 আছে, এটা 20 হবে। কালকে আবার এক্সপোর্ট করে আমার ডলার চলে আসবে, রেমিটেন্স থেকে চলে আসবে, এসে এটা বেড়ে যাবে। কাজে এখানে উদ্বেগের কিছু নেই, উৎকণ্ঠারও কিছু নেই, বিপদেরও কিছু নেই। আমার সরকার একেবারে এই ব্যাপারে সচেতন আছে এবং ম্যানেজমেন্টে ভালো আছে, এবং অর্থনীতি তো একটু নাজুক পরিস্থিতি সারা দুনিয়াতেই আছে, শুধু বাংলাদেশে নয়, সব ইন্টারন্যাশনাল ইকোনমি খুব নাজুক পরিস্থিতি। সেই পরিস্থিতির নেতিবাচক প্রভাব তো আমার দেশে পড়ছে, এটা অস্বীকার করার জন্যই। এখন আপনি যদি বলেন আমার গ্যাস কোত্থেকে আসে, আমার তেল কোত্থেকে আসে, আমাকে ইম্পোর্ট করতে হয়,
আমার ইকোনমি কি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড না ইম্পোর্ট ওরিয়েন্টেড? কত গ্যাপ কতটুকু? আমরা এক্সপোর্ট করি কত আর ইম্পোর্ট করি কত? আপনি এটা হিসাব মিলে দেখেন। Right. ইম্পোর্ট বেশি, কিন্তু ইম্পোর্ট করতে গেলে তো আমার ডলার লাগে, ইম্পোর্ট করতে গেলে রিজার্ভ থেকে টাকা নিতে হবে, আমার ঋণ দিতে হচ্ছে, আবার আইএমএফের ঋণের কিস্তিও দিতে হচ্ছে। কাজে একটা রাষ্ট্র যেমন সংসারের মতো, কিন্তু আপনার ফ্যামিলির মতো আমার ফ্যামিলির মতো কিন্তু রাষ্ট্র একটা ফ্যামিলি। কাজে এই ফ্যামিলির খরচ আছে, আবার ইনকামও আছে, আবার খরচ করতে গিয়ে আসবে হচ্ছে কোন খাতে হচ্ছে হিসাবও আছে। কাজে এই ক্ষেত্রে আমাদের উদ্বেগ উৎকণ্ঠার কিছু নেই যে আমি না খেয়ে থাকবো এবং শ্রীলঙ্কা হয়ে যাচ্ছি, এ বিষয়ও নয়। আমার ইকোনমি, আপনার যদি অ্যাগ্রো ইকোনমি বলেন, অ্যাগ্রো ইকোনমি খুব ডেভেলপড আছে। আপনি ইফ ইউ গো টু রুরাল এরিয়া, সেখানকার দেখবেন ধান খুব ভালো হয়েছে, খাদ্যে আমি স্বয়ংসম্পূর্ণ, পেটে ভাত আছে, সবই ঠিক আছে, আমার খাদ্যের কোনো অভাব নেই। কাজে অর্থনীতি রিজার্ভটা যেটা আছে, এটা আমার কাছে তথ্য আছে 4 মাসের আপনার আমদানি ব্যয় নির্বাহ করার মতো রিজার্ভ আমাদের এখন আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু প্রিন্স ভাইয়ের কাছে শুনি। প্রিন্স ভাই, অর্থনৈতিক যেই পরিস্থিতির কথা আমরা শুনছি, পত্রপত্রিকায় আসছে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কথাবার্তা শুনছি, এটা নিয়ে কোনো সময় মানুষের মধ্যে এক রকমের উদ্বেগ উৎকণ্ঠাও আমরা দেখি যখন পাবলিকের প্রতিক্রিয়া নেই। আপনাকে কোনো ধরনের কোনো বিষয় আপনাকে উদ্বিগ্ন করে? অবশ্যই। আমি তো মানে দিন যত যাচ্ছে তাতে তো অর্থনীতিতে উদ্বিগ্নতা বাড়ছে। এটি শুধু আমার ব্যক্তিগত বা দলীয় ব্যাপারটা এই কারণে নয় বলছি, কারণ আমরা তো তথ্যপত্র ভিত্তি করে চলতে হয়। জি। তাতে আমাদের দেশের ইকোনমিস্টরা যা বলছে এবং তথ্যপত্র যা দেখছি, তাতে আসলেই খুবই খুবই, শব্দটা আমি উচ্চারণ করলাম, যে উদ্বেগজনক। আমি এই প্রসঙ্গক্রমে একটা কথা বলি। দেখেন, আপনি যখন অর্থনীতির বিবেচনা করবেন, শুধু তো ইমিডিয়েট না, সামনের দিকে বলতে হবে। আমি অন এয়ারে এটা বলি, আজ থেকে গত বছরে একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে আমাদের অর্থনীতি সমিতির সভাপতি, সম্ভবত এখনো আছেন, নতুন কমিটি হওয়ার কথা, আবুল বারাকাত ভাই, নতুন খালিকুজ্জামান, তার আগে, তার মানে একদিন আগে বলছি, উনি পরিষ্কার বলেছিলেন, যেসব আমি ছিলাম, সাবেক একজন মন্ত্রীও ছিলেন, কি বলেছেন আবুল বারাকাত, একটা প্রোগ্রামে সেখানে বলেছিলেন যে এখন ঋণ যে পরিমাণ আমরা নিচ্ছি, 2026 সালে যদি সরকার নতুন করে নোট ছাপিয়ে দিতে চায়, সেও বড় সংকটে পড়বে, তখন পাওয়া যাবে না। তাহলে খেয়াল করেন, আমি বলছি কি যে সেটা গত বছরের কথা, তার মানে উদ্বেগ নানাভাবে বাড়ে। আপনি এখন যখন দেখেন, এখন $13 বিলিয়ন হলে আমাদের অর্থনীতির কি অবস্থা, এটা কিন্তু খেয়াল করা দরকার। আপনি এক বিদ্যুৎ খাত, তারাই বলছে যে 32,000 কোটি টাকা তাদের বকে আছে, যদি এটা হচ্ছে যখন ডলার 110 টাকা ছিল, এখন 117 টাকা করেছে। আপনি এই ধরনের খাতগুলো যদি দেখেন আমাদের অর্থনীতিতে, তারপরে যে ঋণ কি ইন্টারেস্টিং, দেখেন, ইন্টারেস্টিং শব্দটা অবশ্য কারেক্ট না, এটার জন্য বলছি, আমাদের ঋণ সুদে আসলে পরিশোধ করার জন্য এখন কি করতে হচ্ছে, ঋণ নিয়ে পরিশোধ করতে হচ্ছে। আপনি তার মানে আমি একটু বলছি যে সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতি ঠেকানো যাচ্ছে না, ডলারে যেভাবে বাড়িয়ে দিল, যদি প্রয়োজন হয় এই মুক্তবাজার অর্থনীতি, সেটা অন্য আলোচনা, কিন্তু যেভাবে এক লাফে আপনি করলেন, আপনি সুদের হার যেভাবে উন্মুক্ত করে দিলেন, সৎ ব্যবসায়ীদের পরিস্থিতি কি হবে? আমি বলছি যে মেলা অর্থনীতি না বুঝলেও এই উদ্বেগজনক পরিস্থিতিটা কিন্তু দিন যত যাচ্ছে তত বাড়ছে। একটা কথাই এখানে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, অনেক সময় দেখেন বাংলাদেশের যে সাধারণ মানুষ, আপনি দেখেন সরকারি তথ্যপত্র বলছে 4 কোটি মানুষের আয় নেমে গেছে। আমি দেখলাম যে কত 58% সাধারণ মানুষ তারা আরও টাকা কমিয়েছে, এখন তো সরকারি তথ্য। এরপরেও আপনি যখন সাধারণভাবে কথা বললে, সরকারি দল অনেকে বলে যে গ্রামের মানুষ তো ভালো আছে। এই ভালো থাকার কি জানেন, যেটা একাধিকবার বলেছি, প্রমাণ করতে পারেন, এটা আমরা চ্যালেঞ্জ করে বলি, যে বাংলাদেশের সাধারণ মানুষ, তারা একদের অদ্ভুত আবিষ্কার হচ্ছে কম খেয়ে বেঁচে থাকা। কম খেয়ে বেঁচে থাকছে, কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, সে বলবে আল্লাহ ভালো রাখছে বা ভগবান ভালো রাখছে। সেইটা দেখে আমরা যদি মনে করি ভালো আছে, এটা যে ভুল কাজ করছি। আরেকটা হচ্ছে, যত কষ্টই হোক সে কিন্তু তার উৎপাদনটা করছে। দেখবেন ক্লাস 3-তে পড়ার ছেলে আর বয়স্ক 70-80 বছরের নারী, অন্যরা তো আছেন, তারা কিন্তু কোনো না কোনো কাজ করে টিকে থাকার চেষ্টা করছে। এইটাকে তো টিকে থাকার কথা বলে না। তা আপনি ওই মানুষ কোনোভাবে বেঁচে আছে বলেই আপনি এখন যে জাতীয় অর্থনীতি, যেটা আপনি এখন আমদানি নির্ভর রাখছেন, আপনি গুলশান বিভিন্ন জায়গায় যান, আমাদের দেশের পানি, বোতল পানি শুধু না, হোটেলে গেলে সেদিন একজন আমাকে জানালো যে এক হোটেলে জাপানি পানি ছাড়া ওইখানে খাবার নাকি পাওয়া যায় না, যে পরিমাণ ইম্পোর্ট করতে হয়। আপনি এই কাজগুলো কিন্তু কোনো বন্ধ করছেন না, মানে এক শ্রেণীর মানুষের জন্য এটা উন্মুক্ত করে দিয়েছেন, সাধারণ মানুষের 12টা বাজানোর চেষ্টা করছেন। অর্থাৎ সামগ্রিকভাবে আপনি ওই ইন্ডিকেটর দেখে যে আমাদের উৎপাদন ঠিক আছে বলেই হয়তো সাময়িক ক্ষুব্ধতার পরিমাণ বেশি হচ্ছে না, কিন্তু অর্থনীতি একটা বড় জটিল পরিস্থিতি অতিক্রম করছে। এটা আমাদের দেশের সব ধরনের অর্থনীতিবিদরা বলছেন।
আপনি এই সংকটে দেখেন এত সব কথা IMF এর শর্ত মেনে নিয়ে আপনি বলছেন যে বছরে 4 বার করে 3 বছরে আপনি দাম বাড়াবেন। আপনি এইখানে যে ক্যাপাসিটি চার্জ কোনো কথা আপনার নাই। আপনি খেয়াল করেন যে তাদের কথা শুনেই আপনি কৃষি উপকরণ অন্য জায়গাতে ভর্তুকি প্রত্যাহারের কথা বলছেন, কিন্তু তারা কেন আপনার 5,000 টাকা ফেরত আনার কথা বলে না? আপনি ঋণ খেলাপিদের বিষয়ে আপনি কেন তাদের মাজায় দড়ি দিয়ে আদায় করার কথা বলে না? বরঞ্চ আজকে নতুন নতুন নিয়ম করা এমন হচ্ছে যাতে করে তারা রিশিডিউলের নামে আরও অনেক ধরনের সুযোগ পায়। ব্যাংক এর জন্য যারা দায়ী, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মার্জারের কথাটা আজকে বলছেন। মানে একটা ঘটনায় যেখানে মানুষের স্বার্থ রক্ষা করে আপনি ইকোনমিকে একটা জায়গায় নিয়ে যাবেন, সেইটা না করে কিন্তু আপনি যেটা করছেন তাতে আমরা এখন দেখছি যে অর্থনীতিবিদদের তথ্য উপাত্ত বা সাধারণ যা, তাতে আসলেই অর্থনীতি একটা সংকটে পড়তে যাচ্ছে, এবং সেইটা আজকাল পড়ছে না বলে এটা পড়বে না এটা বলা ভুল। যদি এখনো পর্যন্ত আমরা এইটাকে একটা উত্তরণের জন্য আমাদের দেশীয় বিশেষজ্ঞ সহ আমি বলবো যে তাদের সহ একটা পরামর্শ করে যদি এখনো পদক্ষেপ না নেই, সেইটা একটা হবে। এই কথাটাই এই কারণে বলছি, আমাদের এই ধরনের অর্থনীতিতে একটা সংকটে পড়লে, যারা দুবাইতে সম্প্রতিকারে হয়েছে কত লোক বাড়ি করেছে, বিদেশে যাদের সেকেন্ড হোম, যারা কথায় কথায় চলে যেতে পারে, বিপদে কিন্তু তারা পড়বে না, পড়বে সাধারণ মানুষ। আচ্ছা, সুতরাং এখনই রেমেডির জন্য কাজ করা দরকার। আচ্ছা, ডক্টর রিপন ভাই আপনার কাছে আসতে চাই। এই রেমেডির জন্য কাজ তো সরকার করছে বিভিন্নভাবে, যেমন IMF এর যেই তৃতীয় কিস্তি $115 কোটি আগামী মাসে চলে আসবার কথা। তো আপনার কি মনে হয় যে এটা হলে একটু সরকার স্বস্তিতে থাকবে ইকোনমি? ওই যে আপনার রহিন হোসেন প্রিন্স বললেন না, ওই যে কিস্তিটা আসবে, ওই কিস্তি টাকা নিতে আবার আরেক দেনাদারের টাকা শোধ করতে হবে। লাভটা কি হবে? আপনার আলোচনা কত মিনিট আছে? জি, সময় আছে, বলেন। আচ্ছা, এই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসলেন, উনি আসলে তো আপনারা নানান ধরনের মানে টার্ম ব্যবস্থা, লু হাও বইছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে ইত্যাদি নানান ধরনের কথাবার্তা বলেন। কেন বলেন তা জানি না, মিডিয়াতে। আচ্ছা, তো উনি এইবার এসে গণতন্ত্র নির্বাচন নিয়ে কোনো কথা বলেন নাই। আমেরিকান যদি আপনার দেনাদারের বাড়িতে যদি পাওনাদারের পাড়া পড়ে, অবস্থা কি দাঁড়ায়? আপনারা নিউজ করেন না যে মানে দেনা শোধের চাপে আত্মহত্যা করছে? জি, হয়তো জি, বাংলাদেশে বহু ঘটনা ঘটে যে দেনা শোধ করতে পারে না, আত্মহত্যা করে। আর আপনার ইন্ডিয়াতে কৃষকরা এরকম হামেশা করতেছেন তারা, তাই না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি, দেখেন আজকে বহু মাস হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তেল গ্যাস সেক্টরে যে তারা বিনিয়োগ করেছে, তাদের বিনিয়োগের লভ্যাংশ তারা নিতে পারে না। নেদারল্যান্ডসের কোম্পানি তাদের বিনিয়োগের লভ্যাংশ নিতে পারে না। এরকম বহু কোম্পানি আছে যারা তাদের বিনিয়োগের লভ্যাংশ নিতে পারেন না। ওনারা বলছেন যে সবাই ভালো আছে, কেউ বলে সিঙ্গাপুরের চেয়ে ভালো আছি। এগুলো ভালো থাকার নিয়ম নাকি? এগুলো তো কোনো ভালো থাকার নিয়ম না। আমরা যা বলবো তো ওনারা সেগুলো বলেন কি যে বিএনপি বাড়ায় বলে, বিএনপি আমাদের মানে ডিসক্রেডিটেড করতে চায়, বিএনপি মুক্তমুখী, সারাদিন দেখবেন ওবায়দুল কাদের শুরু করে বিএনপি দিয়ে। এখন একটা ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি। আমরা এতদিন বলতাম ভোটে কারচুপি হয়েছে, জোট চুরি হয়েছে, জাল হয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো ইলেকশন হয় নাই। ঠিক আছে, আমেরিকাও বলছে, ইউরোপীয় ইউনিয়ন তারাও বলছে, রিপোর্ট করে বলছে। ভেরি ইন্টারেস্টিং, দিস দ্য ফার্স্ট টাইম ভারতে যে ইলেকশনটা হচ্ছে, সে ভারতের যে আপনার মানে ইন্ডিয়া জোট, অর্থাৎ ক্ষমতাসীন দলের বিপরীতে যে জোটটা, 26টি দল নিয়ে যে জোটটা হয়েছে, আম আদমি পার্টি আছে, তার মধ্যে আম আদমি পার্টি আছে, কেজরিওয়ালও কথা বলেছেন বাংলাদেশ, এবং মানে কেজরিওয়ালের পার্টি হচ্ছে ওখানে দুটো, আমি যেটা বল 26টি দলের মধ্যে দুটো হচ্ছে সর্বভারতীয় দল। একটা হচ্ছে আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, রাহুল গান্ধী সোনিয়া গান্ধীদের, আরেকটা হচ্ছে আম আদমি পার্টি। এই দুটি হচ্ছে সর্বভারতীয় দল, কারণ তাদের 3টে স্টেটে তাদের চিফ মিনিস্টার আছে। তা অরবিন্দ কেজরিওয়াল কি বলছেন? অরবিন্দ কেজরিওয়াল বলছেন, মোদি ইমিটেটিং ডিটেক্টরস অফ ডেমোক্রেসি ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। গণতন্ত্র বিনাশী যে শক্তি পাকিস্তান এবং বাংলাদেশ আছে, তাদেরকে মোদি অনুসরণ করছে ভারতে, বাংলাদেশের, এবং এইটা উনি বলছেন। এবং বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন, ওনার মানে পত্রিকা রিপোর্টে, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা ওয়াজ সিমিলারলি অ্যাকিউজড বাই কেজরিওয়াল of jailing political opponents to steal elections. কথাটা খেয়াল করেন। তো আমি একটা জায়গায় একটা মানে কথা বলছিলাম, মানে ইউটিউবে মানে কথা বলছিলাম, বলার পরিপ্রেক্ষিতে তখন বললাম, আমরা বললে তো রে রে করে ওঠেন, এখন তো কেজরিওয়াল বলছে এখন একটু রে রে করে ওঠেন, একটু ওঠেন না। কারণ
ইতিমধ্যে এক্সিট পোল এবং ভারতীয় মিডিয়াতে যে ফলাফল দিচ্ছে তাতে বলতেছে যে এইবার 400 পার তো পরের কথা, এইবার 250 পার হওয়াটা ডিফিকাল্ট, এবং 227 থেকে 230-এর মধ্যে মোদি সাহেব ফিক্সড হয়ে যেতে পারে, তার ম্যাজিক বন্ধ হয়ে দিতে পারে। এটা শুনে কি বিএনপি ধরেন আপনার দলে আমি আসছি, আমার কথাটা শেষ করি। জি। তো যদি তাই হয় তাহলে ইন্ডিয়ান অপোজিশন পার্টি বা অপোজিশন গ্রুপ বা ব্লক তারা ক্ষমতা আসবে। তো তারা যখন ক্ষমতা আসবে তো কেজরিওয়াল তো তাদের মানে যেহেতু সর্বভারতীয় দলের মধ্যে দ্বিতীয় দলটাই তাদের, তো কেজরিওয়াল অ্যান্ড হিজ পার্টি তারা নিশ্চয়ই ওই গভর্নমেন্টে, ফিউচার গভর্নমেন্টে ভালো অবস্থা থাকবে। আমার ধারণা যে ওবায়দুল কাদের সাহেব নিশ্চয়ই এখন আর একটু হিসেব নিকেশ করে কাশিটা দেবেন, কারণ চিন্তা করবেন যে এখন ওইখানে আবার বেশি যদি মানে বলি বা মোদি সাহেবের কাছে নালিশ করি যে ব্যাটারে জেলে এখনই পাঠাও, তাহলে ফলাফল খুব ভালো হবে না। তার মানে এই যে ভোট চুরি হয়েছে, সরকারের যাওয়ার প্রক্রিয়াটা যে চুরি হয়েছে, এটা আমরা একমাত্র কথাটা বলছি না, এটা শুধুমাত্র আমেরিকানরাই বলছে না, এটা ইউরোপরা শুধু বলছে না, মানে আমরা বলতে আমরা বিরোধী দল যারা আমরা আছি আমরাই শুধু বলছি, এটা এখন ভারতের বিরোধী দলও বাংলাদেশের ব্যাপারে বলছে। এবং এই কথাগুলো যেখানে হচ্ছে সেটা কিন্তু আপনার অপোজিশন পার্টির যে ইলেকশনের যে মিটিং, সেই মিটিংগুলোতে তারা কথাগুলো বলছেন। তো এটা তো একটা দেশের জন্য মানে ভাবমূর্তি সংকট, তাই না? ভাবমূর্তি সংকট না, যেমন সালমান রহমান সাহেব উনি বলছেন যে পাওনাদার টাকা চাইছে, এটা বলতেই পারেন, এবং যেটা অফিসিয়ালি মানে ডোনাল্ড এই ব্যাপার বলছেনও। কিন্তু ডোনাল্ড যে কথা বলেন, উনি বলছেন যে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কথাবার্তা হয়েছে, ওয়াশিংটনে অনেক অগ্রগতি আছে, ওখানে কাজ চলছে। এখন আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে ব্লান্টলি বললো যে মিথ্যা কথা। মিথ্যা কথাটা কার? প্রধানমন্ত্রী উপদেষ্টা, এটা তো রামশ্যাম যদু মধু না ভাই, আমি না বা আপনি না, এরা না। যিনি পতাকা বহন করেন, মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, তাকে এমন ডাহা কথা, মিথ্যা কথা বলতে হবে কেন? যেটা আরেক দেশ বলবে মিথ্যা। এখন বলেন, এই বেটা তোমার বস আমারে কয়ে গেছে, বলেন না কেন? তা তো বলেন, এখন চুপ করে গেছেন কেন? এতে কি দেশের ভাবমূর্তি ক্ষতি? এখন যদি আমরা এখন ডোনাল্ড লুর কে নিয়ে ধরেন আপনার, আমি তো ডোনাল্ড, আমি আমেরিকান গভর্নমেন্টের মুখপাত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি মুখপাত্র, সে মুখপাত্র বলতেছে যে এটা মিথ্যা কথা, তাই না? তো এখন আমাদেরকে এত কথা, এই যে মিথ্যা কথা বলতে হবে কাকে আশ্বস্ত করার জন্য? যে আমি একটু আহমেদ ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, তিনি অনেকগুলো প্রসঙ্গ এনেছেন, তিনি বিশেষ করে চুরির কথা বলছে যে মানে ভারতের বিরোধী দলের জোট, তারা এই অভিযোগ, বিশেষ করে আম আদমি পার্টির কেজরিওয়াল, তিনি যেই বক্তব্যের কথা বলেছেন, উনি তো অনেক কথা বলেছেন, আমি বলি না এটা, আমি রেফারেন্স দিয়ে বলছি, আমি হেডিংটা দিয়ে বললাম। তিনি এমন কথাও বলেছেন যে ওবায়দুল কাদেরের কাশিটা হয়তো বা আর দেবেন না। এটা 2 দিন হয়ে গেল, দেয় নাই এখনো। না, এই শব্দটা রাজনীতির সংস্কৃতিতে অচল, এবং কাশি মনে হয় খালি কাদের সাহেব দেয় না, মির্জা ফখরুল সহ কাশি দেয়। এটা শব্দ প্রয়োগে ঠিক আছে, আমি সাংবাদিকতা করি, শব্দটা সম্পর্কে আমার জ্ঞান আছে। পার্টির সাংস্কৃতিক মান প্রকাশ পায় শব্দ প্রয়োগের মধ্যে। এটা কাশি না বলে যদি আপনি অন্য কথা বলতেন, তাহলে এটা পার্টি জনতাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হতো না, তাচ্ছিল্য করা হতো না। এই কাশি বলার মধ্যে আপনি তাকে তাচ্ছিল্য করলেন, এই তাচ্ছিল্যটাই হচ্ছে আপনাদের রাজনীতির বা স্টিল দ্য ইলেকশন এর চেয়ে কি ভালো? আমাকে বলতে দেন, আপনি হোয়াই চুরি ইজ স্টিল চুরি, বাট ইউ আর ইন্টারাপ্টিং মি, হোয়াই? আপনি কেজরিওয়ালাপন্থী হয়েছেন, ভালো, আমরা খুশি হলাম। আপনি তাহলে এই সরকারের পতন হলে যদি ওরা ক্ষমতায় আসে, ইন্ডিয়া জোট, তাহলে নিশ্চয়ই তাদের আশীর্বাদ আপনারা পেতে পারেন। আমরা কারো আশীর্বাদে ক্ষমতায় আসি নাই। ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে বিএনপি আশীর্বাদ পেতে পারে, কথাবার্তাই তো বোঝা গেল। আচ্ছা, হ্যাঁ, যা 52 তাই 53। ভারতের ফরেন পলিসির পরিবর্তন হয় না, ক্ষমতায় যারাই আসুন। আমেরিকার ফরেন পলিসির পরিবর্তন হয়, ক্ষমতায় যারাই আসুন। এটা উনারা বুঝতে চান নাই বলি তো বারবার। ফরেন পলিসি সবসময় আওয়ামী লীগের পক্ষে, ইন্ডিয়ান ফরেন পলিসি না, আওয়ামী লীগের পক্ষে না। ভারতের ফরেন পলিসি আর আমাদের ফরেন পলিসি অভিন্ন মিল আছে। মানে আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাস করি, ওরাও তাই করে, এবং ডেমোক্রেসিতে বিশ্বাস করি। ইন্ডিয়া ডেমোক্রেসিতে বিশ্বাস করে, আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। আর কেজরিওয়ালা যদি আমাদের রেফারেন্স দিয়ে থাকে, কেজরিওয়ালাই বললাম না, বলেন না, একটা লোকের অনেক সম্মান, উনি একটা চিফ মিনিস্টার। আমি তো নামটা ভুলে বলছি না, আমি হয়তো
উচ্চারণে ভুল করেছি, আচ্ছা। আমি যত মুখস্থ করি না ভাই, জি। আদমি পার্টি নিয়ে মুখস্থ করি না, এত গবেষণাও করি না। কেজরিওয়ালের উপর আমার এত লেখাপড়াও নাই, কেজরিওয়াল আমার ফিলোসফারও না, আমার কাছে ফিলোসফিও না। এখন আপনার অল গিয়া বিএনপির কাছে ফিলোসফি হয়েছে। তো অলরাইট, আপনার মতে এখন ভারত অসাম্প্রদায়িক রাজনীতি করে? ভারতের সংবিধান থেকে কিন্তু এগুলো সেকুলারিজম বাদ দেয় নাই। আপনার তো বাদ দেন নাই, আপনি তো সমাজতন্ত্র বাদ দেন না, নাই, আমরা বাদ সমাজতন্ত্র দিইনি, আমরা প্র্যাকটিস আছি করেন কিন্তু। নাকি? আচ্ছা, আপনার সংবিধান কথা বলবে। জি। আমার দেশের সংবিধানে আপনার সেকুলারিজম আছে, জি ডেমোক্রেসি আছে, জি সমাজতন্ত্র আছে। সমাজতন্ত্র আছে। জি। কাজে ধারে আমাদের কাছেও নাই। সংবিধান, যেমন আগে বিএনপির সংবিধান নাই, কিন্তু বিএনপির সংবিধানে সাম্প্রদায়িকতা ছিল, বিএনপির সংবিধানে আপনার আরও হাজিবাজি ছিল, জি। বুঝছেন? কাজে সংবিধান কথা কয়, পার্টি কি কথা বললো, দিস ইজ নট, রাষ্ট্রের সংবিধানে কি বলছে সেটা হচ্ছে বিশেষত্বের ব্যাপার। সুতরাং আমি তো বলবো যে নিঃসন্দেহে ইন্ডিয়ান সংবিধান এখনো সেকুলার সংবিধান। এই জায়গায় তারা এখনো পার্লামেন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিরকম? আচ্ছা, এটা না অ্যাঙ্কর আমাকে প্রশ্ন করতে আচ্ছা, হবে। জি, জি। আমরা না, interact আপনি তো করি। আমাকে একটা প্রশ্ন করতে পারেন, Interact করি। আপনি আমার কাউন্টার করতে পারেন। আচ্ছা, কাউন্টার। আচ্ছা, ঠিক আছে। কাউন্টার উনি করেন না, আপনি উনি শেষ তো করুন, পরে উনি তো জিজ্ঞেস আমার- করেন যে- জিজ্ঞেস উনি তো করেন আমার যে- প্রতিপক্ষ না, উনি তো আমার শত্রু। যুক্তরাষ্ট্রের সংবিধান কি এবং উনি তো আমার সাম্প্রদায়িক শত্রু, কিনা? উনি তো খালি, এবং বিএনপি এখন আইসিইউতে আছে পলিটিক্যালি, জি। এবং স্টেট ডিপার্টমেন্টের স্টেটমেন্ট মাঝে মাঝে তাদেরকে একটু অক্সিজেন দেয়, নাহলে তারা বাঁচতে পারবে না। এই একটু যখন স্টেটমেন্ট ডিপার্টমেন্ট একটা কথা বললো, এতে একটু অক্সিজেন ফিরে পায়, জানটা ফিরে পায়। বাট আইসিইউতে তারা আছে। যেমন ডোনাল্ড লু এসেছিলেন, তারা খুব এবার হাসতে পারলেন না, এবার কিন্তু হাসতে পারেননি, মুখ গোমরা করে আছে। কারা হাসলো? না, কেউ হাসেনি। ডোনাল্ড লু পাওনা দ্বারা ইসে হাসছেন ডোনাল্ড না। লু যখন বললো যে আমরা সম্পর্ক রিপেয়ার করতে চাই, এখানে কিছু মিনিংফুল বিষয় কিন্তু আছে। ডিপ্লোমেসি আপনাকে ইজ এ পার্ট অফ পলিটিক্স, এবং ডিপ্লোমেসি ইজ এ বিউটি অফ পলিটিক্স, এটা মানতে হবে আপনাকে। যেমন আপনাদের ডোনাল্ড লু যখন চলে গেলেন, তারপরের দিনই কিন্তু অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে। এর আগে জানাননি, কিন্তু আপনি কিন্তু এটা মিলনি, এটা মিলতে হবে। কিন্তু হঠাৎ করে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার জানালেন কেন? এটার মধ্যে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ আছে, আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ আছে, এবং যেটা তিনি বলেছেন আমরা সম্পর্ক রিপেয়ার করতে চাই। অতীত যা হয়েছে ফরগেট অ্যান্ড, এক কথায় বললে যেটা বাদ দেন, অতীত যা হয়ে গেছে, বাট এখন সামনে চলতে চাই। এই কথাগুলো ডিপ্লোম্যাটিক, এবং এই কথাগুলোর মধ্যে বিশ্বত্ব আছে, এবং এই কথাগুলোর মধ্যে অর্থ আছে। সামথিং ইজ ডুইং দেয়ার। সুতরাং এখন আর আমেরিকা এখানে বাংলাদেশের ব্যাপারে আর চিন্তা করছে না যে বিএনপির পাওয়ারে আনবে, এবং বিএনপি বিশ্বাস করতো যে তারা আমেরিকার ব্রেসিংয়ে পাওয়ার যায়। বিএনপি পলিসি হচ্ছে আমেরিকার পলিসি ভিন্ন। আমেরিকা কাউকে সাপোর্ট করে না, আমেরিকা সাপোর্ট করে ডেমোক্রেসিকে। আমেরিকা চেয়েছিল বিএনপিকে, বলেও ছিল যে আপনারা সংলাপে যান, আপনারা নির্বাচনে যান। বিএনপি তাদের কথা সায় দেয় নাই। জি। তার মানে এখন বাংলাদেশে ঠিকঠাক মতো ডেমোক্রেসি আছে এবং আমেরিকার সাপোর্টও পাওয়া যাচ্ছে। না, সাপোর্ট আমেরিকা আমাদের কাছে লেটপিসে, আমাদের ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। জি, জি। এটা হচ্ছে আমাদের ফরেন পলিসি। আচ্ছা। সেক্ষেত্রে আমেরিকা আমাদের আমরা বন্ধু। একদম শেষে প্রিন্স ভাই, আপনি 1 মিনিটে কিছু বলতে চান? না, আমি একটু একটা পয়েন্টে রেসপন্স করি। খালি অনেক সময় আমাদের ফরেন পলিসি নিয়ে কথা হয়, আমি ঠিক নিজে একটা রাজনীতির মানুষ হিসেবে বুঝতে পারি না এই অর্থে আমি সেটা কি আমার সংবিধানে যেটা বলা আছে সেটাকে আফোল্ড করব না অন্য দিয়ে করব। আমি এখনো বলি, হাতে হাতে সবার এখন মেশিন আছে, আপনি গুগলে যান, গুগলে বলতে আপনি আমাদের সংবিধান খোঁজেন, সংবিধান পরিষ্কার বলা আছে আমরা সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধেই আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে আন্তর্জাতিকভাবে। এটি কিন্তু এখনো পর্যন্ত বহাল আছে সংবিধানে। সুতরাং আপনি এই কথাটা আমি এখন কেন রিপিট করছি, আপনি যদি এই আসল যারা আমাদের বিরোধী সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী শক্তি, তাদের বিষয়টা যদি না ধরতে পারি, রাজনীতিতে যদি তাদের আনুকূল্য পাওয়ার জায়গাটা থাকে, সেটাই অন্যতম ক্ষতিকর। আর এইটা কথাটা আমি বারবার একটু আমাদের দিক থেকে বলতে চাই, বাংলাদেশকে যদি আপনি মুক্ত করতে চান, তাহলে একটা হচ্ছে বর্তমান প্রেক্ষিতে গণতন্ত্রহীনতা থেকে মুক্ত করতে হবে, লুটপাটতন্ত্র থেকে মুক্ত করতে হবে, সাম্প্রদায়িকতা থেকে মুক্ত করতে হবে, এই সাম্রাজ্যবাদ আধিপত্যবাদী শক্তি থেকে মুক্ত করতে হবে। একটু এই সামগ্রিকতাটা না করতে পারলে এক শব্দ উত্তর দিতে পারেন যে বিএনপি যে সাম্প্রতিক সময় ভারত বিরোধী কিছু কিছু পণ্য বর্জন থেকে শুরু করে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে, এর সাথে আপনারাও একমত? না, আমার মনে হয়, আমি জানি না কোনো দেশের এই পণ্য বর্জনের এইটা কোনো রাজনীতি হইতে পারে না। ভারতের মনে রাখতে, গণতন্ত্র সব দেশ না, এটা এখনকার রাজনীতিতে এটা কোনো অপ্রয়োজনীয়, এবং সাথে থাকার প্রশ্ন তো অবান্তর প্রশ্ন, যদি সাথে থাকার কথা বলেন ওইটা অপ্রয়োজন। আমরা ভারতের জনগণের সাথে আছি, আমরা দেখব ভারতকে কেন, আমরা সব দেশকে দেখতে চাই একটা সেকুলার স্টেট হিসাবে, কিন্তু সেই দেশের শাসকরা যারা ক্ষমতায়, তারা তো কি করছে, তারা একটা হিন্দুত্ববাদী
উগ্র হিন্দুত্ববাদী। organization করেই কিন্তু তারা করছে উগ্র হিন্দুত্ববাদী, কারেক্ট। বাংলাদেশের সাথে বরঞ্চ আমাদের ধরেন এই যে সীমান্ত হত্যা থেকে শুরু করে আমাদের অসম বাণিজ্য, আমাদের পানি বন্টন সহ যে জায়গাগুলো আছে, এইখানে আমরা আমাদের পজিশন, তারপরে এখানে তাদের ব্যবসায়ীরা যেভাবে আধিপত্য বিস্তার করে, এর বিরুদ্ধেই আমাদের নিজেদের হিস্সা আদায়ের কাজটা করতে হবে। ভারতীয় জনগণের সাথে আমাদের জি, অনেক 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 বন্ধুত্বের ধন্যবাদ সম্পর্ক প্রিন্স ভাই, নিয়ে আমরা রিপন এগিয়ে ভাই, আহমেদ ভাই, তিনজনকে অসংখ্য ধন্যবাদ যারা আপনাদের সাথে আমাদের সাথে ছিলেন। দর্শক, বাকি বিবেচনা আলোচনা শুনলেন, বিবেচনা আপনাদের হাতে। শুভকামনা।